প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমার আজকের অনলাইন ক্লাসে। আমি লুবনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক বাংলা, ঢাকা কলেজ। ঢাকা কলেজ সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার আজকের এই আয়োজন। তোমরা নিশ্চয়ই যে যেখানে আছো সবাই সুস্থ, নিরাপদ ও ভালো আছো এবং পরিবারের সদস্যদের সাথে আনন্দের সাথে দিনগুলো পার করছো এবং পাশাপাশি নিশ্চয়ই সময়গুলো নষ্ট করছো না। এই এত বড় অবকাশ নিশ্চয়ই তোমরা খেলায় হারাচ্ছ না। নিশ্চয়ই পরিবারের সদস্যদের সাথে বিনোদন, আনন্দে দিন কাটানো, তার পাশাপাশি অবশ্যই তোমরা পড়াশোনার কাজটাও নিশ্চয়ই চালিয়ে যাচ্ছ। কারণ যে সময় চলে যাচ্ছে সেগুলো আসলে আর ফিরে পাওয়া যাবে না। এই ব্যাপারে অবশ্যই তোমাদেরকে কিন্তু সতর্ক ও সাবধান থাকতে হবে। আমরা যাই করি না কেন, আমাদের মূল যে কাজটি, আমাদের মূল যে দায়িত্বটা, সেটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তোমরা যেহেতু ছাত্র, তোমাদের মূল দায়িত্ব পড়াশোনা করা। যেখানে যে অবস্থায় থাকো না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, কারণ আমরা অনেকদিন ধরেই একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তারপরেও কোনো কিছুই কিন্তু থেমে নেই। কাজেই পড়াশোনাটাও আমরা কিন্তু থামিয়ে রাখবো না। তো আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এর পাশাপাশি তোমরাও নিশ্চয়ই তোমাদের যে সবগুলো কোর্সের পড়া সেগুলো নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে রাখছো, যাতে সময়গুলো ঠিক মতো কাজে লাগে এবং ভবিষ্যতে আর এই সময়টার জন্য আফসোস করতে না হয়। তো ছাত্ররা, তোমরা জানো আমরা পড়ছিলাম উপন্যাস, বাংলা উপন্যাস 2, তোমাদের সাথে আমাদের যে কোর্সটা, এবং কোড নাম্বার 3004। আমরা পড়ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। এই উপন্যাসটির চরিত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসেও আমরা গোপাল দাস এই চরিত্রটি আলোচনা করেছি। আমরা এই উপন্যাসের একেবারে শেষ পর্যায়ে বলা যাবে এসেছি, কারণ উপন্যাসটা আসলে একটু মনোবিশ্লেষণের দাবি রাখে, সেজন্য হয়তো আমি এতগুলো ক্লাস নিলাম। আমার অত্যন্ত পছন্দের একটা উপন্যাস, আর এখানে অনেক কিছু আসলে ব্যাখ্যা করার মতো আছে। চরিত্রগুলো প্রত্যেকটি আলাদা আলাদা বৈচিত্র্যের, আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। সেজন্য যতটুকু সম্ভব আমি কিন্তু মোটামুটি ঘটনা বলো, চরিত্র বলো, বা চরিত্রগুলোর তুলনামূলক আলোচনা বলো, সবকিছু মোটামুটি চেষ্টা করেছি খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করে দেওয়ার তোমাদের জন্য। আজকে আমরা আলোচনা করব শশী চরিত্রটি নিয়ে। শশী চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো তা নিয়ে তোমরা নিশ্চয়ই এরই মধ্যে উপন্যাস পুরোটা অবশ্যই পড়ে ফেলেছ এবং তোমরা জানো যে শশী হচ্ছে পুতুল নাচের ইতিকথা উপন্যাসের প্রধান চরিত্র যাকে বলা যায়, কারণ উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত শশী চরিত্রের উপস্থিতি রয়েছে এবং শশীকে কেন্দ্র করেই কিন্তু উপন্যাসের ঘটনা। শশী চরিত্রটি কেমন উপন্যাসে? আমরা জানি উপন্যাসে যে চরিত্রগুলো সেগুলো কিন্তু সমাজ থেকে নেওয়া, অর্থাৎ বাস্তবে একজন মানুষের যেমন ভালো দিক খারাপ দিক দুটো দিকই থাকে। কোনো মানুষই আসলে একেবারেই চূড়ান্ত ভালো না, আবার একেবারেই যে খুব খারাপ নিকৃষ্ট এরকমও কিন্তু না। বাস্তব মানুষগুলো কিন্তু ভালো মন্দের একটা সংমিশ্রণ। সব মানুষের মধ্যেই হয়তো কারো মধ্যে ভালোর পরিমাণ কিছুটা বেশি, আবার কারো মধ্যে খারাপের পরিমাণ কিছুটা বেশি, তবে ভালো মন্দের সংমিশ্রণ নিয়েই কিন্তু বাস্তব মানুষ। এবং উপন্যাস বা সাহিত্যের যে উপন্যাস বলো, ছোট গল্প, নাটক, এগুলো সমাজের বাইরে নয়, সমাজের মানুষদেরই প্রতিচ্ছবি। সেদিক থেকে উপন্যাসের চরিত্রগুলোও কিন্তু এই ভালো মন্দের সংমিশ্রণ। সেদিক থেকে শশী চরিত্রের মধ্যেও আমরা ভালো ও মন্দের সংমিশ্রণই দেখতে পাবো, অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু আছে ইতিবাচক দিক, আবার কিছু যে নেতিবাচক দিক নেই তাও কিন্তু নয়। তো প্রথমেই আমরা একটু জেনে নেই ছাত্ররা, তোমাদের আরেকটু বলছি যে চারিত্রিক বৈশিষ্ট্য আসলে একজন মানুষের বা একটা চরিত্রের অন্তর্নিহিত যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকেই বোঝায়।
অর্থাৎ তার যে গুণাবলীগুলো একজন মানুষ হিসেবে, সেগুলোই হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। বাহ্যিক কোনো বৈশিষ্ট্য কিন্তু একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নয়। সে অন্তরের দিক থেকে মানুষ হিসেবে অন্যান্য মানুষের সাথে তার যে ক্রিয়াকলাপ, সেদিক থেকে তার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোই হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। তো সেদিক থেকে শশী চরিত্রের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই, তার মধ্যে ইতিবাচক মানে দিকগুলোর মধ্যে রয়েছে, যেমন শশী সব থেকে বেশি ছিল সে আর কি তার যে অন্যান্যদের সাথে তার যে ব্যবহার, সে নম্র, বিনয়ী, ভদ্র। এরপরে আছে তার দায়িত্ব বা কর্তব্যপরায়ণতা, সহনশীলতা, বিজ্ঞান মনস্কতা। তাছাড়া শশী কিন্তু প্রচন্ডভাবে মানে ভালো একজন ব্যবস্থাপকও ছিল। তার মানে সব বয়সের মানুষের সাথে, ছোট থেকে বড় পর্যন্ত, বয়স্ক পর্যন্ত সব বয়সের সমাজের সব স্তরের মানুষের সাথে তার মেশার বা মিশে যাওয়ার যে যোগ্যতা, সেটিও ছিল তার চমৎকার। এবং সর্বোপরি সে স্নেহশীলও ছিল। তো উপন্যাসের বিভিন্ন ঘটনাগুলোর মধ্যে আমরা শশীর এই ইতিবাচক দিকগুলোর উদাহরণ বা পেয়ে থাকি। যেমন শশীকে যদি আমরা প্রথমেই দেখি, সে মানে সে যাচ্ছিল নৌকা দিয়ে বা শহর থেকে আসছিল বাজিতপুর থেকে, তখন কিন্তু সে দেখে যে গাছের সাথে হারু ঘোষের যে মৃতদেহটা আটকে আছে। শশী কিন্তু ভয় পায়নি। শশীর চরিত্রে আরেকটি বৈশিষ্ট্য ছিল, সে কিন্তু প্রচন্ড সাহসীও ছিল। সে ভয় পায়নি, ভয় না পেয়ে কিন্তু সে হারু ঘোষের, এবং ভয় পায়নি শুধু না, সে কিন্তু দায়িত্ব এড়িয়েও যায়নি। সে চাইলে এই দূর থেকে দেখেছে বা সেটিকে কিন্তু এড়িয়ে যেতে পারত। শশী কিন্তু তার এই হারু ঘোষের প্রতি, হারু ঘোষের মানে তার প্রতি যে দায়িত্বটা, সেটি কিন্তু একেবারেই এড়িয়ে যায়নি, বরং সে নৌকা নিয়ে গিয়েছে গোবর্ধনকে সহ। তার যখন সে চিনতে পারলো যে মৃতদেহটি হারু ঘোষের, তখন কিন্তু অত্যন্ত যত্ন সহকারে কষ্ট করে হলেও সে মৃতদেহটি নৌকা পর্যন্ত নামিয়ে এনে গ্রামে গিয়ে তার সৎকারের ব্যবস্থা করেছে। এই যে দায়িত্ববোধ, এই ঘটনাগুলো মধ্যে দিয়ে কিন্তু শশী দায়িত্ববোধেরও পরিচয় পাওয়া যায়। হারু ঘোষ তার আসলে কোনো আত্মীয় পরিজন বলে কেউ ছিল না, কিন্তু তারপরেও হারু ঘোষের প্রতি যে তার যে দায়িত্ববোধটা, তার যে টান, তার যে মমতা, সেটি কিন্তু অসাধারণ। শশী দায়িত্ববোধের পরিচয় আমরা আরো কিন্তু পেয়ে থাকি অন্যান্য আরো অনেক ঘটনার মধ্যেই। ডাক্তার হিসেবে শশী যেহেতু একজন চিকিৎসক ছিল, কলিকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করে এসে সে গ্রামে চিকিৎসা দিচ্ছে গ্রামের সব স্তরের মানুষদেরকে। এই চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা শশীর দায়িত্ববোধের পরিচয় পাই। শশী তার সেন দিদিকে, মানে সেন দিদি যখন বসন্ত রোগ হয়, তখন কিন্তু নিজের জীবনে ঝুঁকি নিয়ে হলেও সে কিন্তু তাকে, এবং তার বাবা গোপাল দাস, সেন দিদির স্বামী যামিনী কবিরাজ, সবার নিষেধ সত্ত্বেও, সবার প্রচন্ড আপত্তি সত্ত্বেও কিন্তু শশী তার দায়িত্ববোধ থেকে চিকিৎসক হিসেবে সেন দিদিকে সুস্থ করে তোলার যে ভূমিকা, সেটি থেকে কিন্তু একটুও সরে যায়নি। এছাড়া মতি যখন কুমুদের সাথে বিয়ে হয়, মতির আবার খোঁজ নিয়ে আসা, কলকাতায় গিয়ে মতির খোঁজ করা, এই বিভিন্ন ভাবেই কিন্তু ছোট ছোট ঘটনাগুলো থেকে আমরা শশীর দায়িত্ববোধের পরিচয় পেয়ে থাকি। পুরো উপন্যাসে আরো আছে। এছাড়া শশীর যে সহনশীলতা, সেটিও অসাধারণ। সেন দিদির চিকিৎসার ক্ষেত্রেও আমরা দেখি যে সেন দিদির চেহারা যখন একেবারে বিভৎস হয়ে গিয়েছিল, শশী কিন্তু অত্যন্ত যত্নের সঙ্গে তার সব রোগীকে বাদ দিয়ে সেন দিদিকে সুস্থ করে তোলে। এরপর মানে যখন সে যাদব পণ্ডিত যখন মেডিকেল কলেজ তৈরি করার জন্য টাকা দিয়ে যায় বা কিছু দান করে যায়, সেটিও কিন্তু শশী অনেকের বিরুদ্ধ আচরণ, অনেকের আপত্তি, সমাজের যে গণ্যমান্য, মানে তার এলাকার গাউদিয়া গ্রামের যে গণ্যমান্য ব্যক্তিরা আছে, তারা কিছুটা হলেও শশীর প্রতি রুষ্ট হয় বা যাদব পণ্ডিতের প্রতি তারা একটু বিরক্ত হয় যে কেন তারা এত বড় বড় গণ্যমান্য ব্যক্তি থাকতে শশীকে দিয়েছে। সে সবকিছু মেনে নিয়েও কিন্তু শশী একটি মেডিকেল কলেজ স্থাপন করে এবং অত্যন্ত দায়িত্বের সাথে
সবকিছু, সব বিরোধিতাগুলো তার সহনশীলতার পরিচয় দিয়ে সহ্য করে কিন্তু সে সেই কাজটিতেও সফল হয়। শশীর স্নেহশীল একটা হৃদয়ের পরিচয় কিন্তু আমরা পাই। তার ছোট বোন বিন্দুর প্রতি সে যে দায়িত্বটা দেখায়, কলকাতা যায়, বিন্দুর খোঁজ খবর নেয়, নন্দলাল সেই যে তাকে বিয়ে করে নিয়ে গিয়েছিল, তারপরে বিন্দু কেমন আছে, কলকাতা মেডিকেল কলেজে পড়ার সময় কিন্তু সে প্রায়ই দেখা যেত যে তার বোনের খোঁজ খবর নিত, এবং শেষ পর্যন্ত বিন্দুর চেষ্টা করে বিন্দুর কাছাকাছি গিয়ে তার যে কষ্টের কথাগুলো জানতে। সে নিয়ে আসে গাউদিয়া গ্রামে বিন্দুকে, তাকে আরেকটু ভালো রাখার চেষ্টা করে, যদিও সেখানটাতে শশী কিছুটা ব্যর্থ হয়। বিন্দু আসলে তার স্বভাব থেকে সরে আসতে পারেনি, আবারও শশী তাকে কলকাতায় ফিরিয়ে রেখে আসে। কিন্তু বিন্দুর প্রতি তার যে এই যে ছোট বোনের প্রতি তার যে স্নেহশীল হৃদয়টার পরিচয় কিন্তু আমরা এখানে পাই। এছাড়া তার বন্ধু পরাণের প্রতিও, পরাণের চিকিৎসা, পরাণের যখন ব্যথা হয় গলায়, সবকিছু অত্যন্ত যত্নের সাথে আমরা কিন্তু তাকে করতে দেখি। অর্থাৎ গ্রামের মানুষেরা শশীর কখনো কিন্তু বিরক্তি ভরা মুখ বা ডাক্তার হিসেবে তার যে কটু আচরণ, এগুলোর পরিচয় কিন্তু পায়নি। যখনই যে কোনো সাহায্যের জন্য শশীর কাছে যেই এসেছে, শশী কিন্তু উদারভাবে তাকে সাহায্য করেছে। শশীর আরেকটি বৈশিষ্ট্য যদি আমরা বলি, তাহলে বলবো তার সব বয়সের মানুষের সাথে একেবারে মিশে যাওয়ার যে প্রবণতা। মতিকে আমরা দেখি কিশোরী একটা মেয়ে এই উপন্যাসে, হয়তো 13-14 বছর বয়সের, কিন্তু সেই মতির চিকিৎসা করে, তার সাথেও কিন্তু তার একটা ভালো সম্পর্ক ছিল। অর্থাৎ মতিও কিন্তু কুমুদকে যে সে পছন্দ করে, মতি যে কুমুদ কলকাতায় যেতে চায়, এবং এক্ষেত্রেও কিন্তু মতির মতো এই সাধারণ তুচ্ছ একটি কিশোরী মেয়ের যে আবদার, কলকাতা গিয়ে সে মনে মনে যে কুমুদকে খুঁজবে, এখানেও কিন্তু আমরা দেখি শশী আসলে বিরক্ত হয় না, বরং শশী তার সব কাজ ফেলে কিন্তু মতি তার পুরো পরিবারকে কলকাতা নিয়ে যায়, সেখানে তারা ঘুরে ফিরে আসে। এই যে ছোট ছোট ঘটনাগুলো, এবং মতির মতো একটা মেয়ের সাথেও শশী যেমন সহজভাবে মিশতে পারে, তাছাড়া সমাজের যে মানে প্রধান ব্যক্তিগণ আছে, শীতল বাবু, তার মানে আরো যে গণ্যমান্য ব্যক্তিরা আছে, তাদের সাথেও কিন্তু শশীর সম্পর্ক খুবই মধুর, এবং শশী যেমন সবাইকে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে তাদের সাথে আচরণ করে, তেমনি গ্রামের বয়স্ক গণ্যমান্য জ্যেষ্ঠ ব্যক্তিরাও কিন্তু শশীকে অত্যন্ত স্নেহের চোখেই দেখে। অর্থাৎ শশীর সাথে কারোই কিন্তু কোনো মানে বিরাগভাজন আচরণের কোনো ঘটনা আমরা আসলে উপন্যাসে পাইনি। সেদিক থেকে তার আচরণের যে মধুরতা এবং এই যে পারদর্শিতা, সব বয়সের মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার, মানসিক একটা বন্ধুত্ব তৈরি করার যে যোগ্যতা, সেটিও কিন্তু শশীর ছিল। শশীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান মনস্কতা। শশী যেহেতু কলকাতা মেডিকেল কলেজ থেকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ডাক্তার হয়ে আবার গ্রামে ফিরে এসেছে, সে কিন্তু মানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অধিকারী। হারু ঘোষের সেই মৃতদেহ যখন নামিয়ে আনতে যায় তারা, তখন কিন্তু গোবর্ধন তাকে ভূতের ভয় দেখায়, এবং শশী কিন্তু জানে যে ভূত বলে আসলে কিছু নেই, এবং সে বলে ভূত যদি থাকে তো সে তাকে ধরে বেঁধে পোষ মানাবে। এই যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অধিকারী বলেই কিন্তু শশী বুঝতে পারলো, শশী হারু ঘোষের মৃতদেহের কাছে গিয়েই বুঝতে পেরেছে যে বাজ পড়ে মারা গেছে, কারণ সেখানে একটা ওজন গ্যাসের গন্ধ বেরোচ্ছিল। অন্যান্য যে ছোটখাটো ঘটনাগুলো, এছাড়া যাদব পণ্ডিত এবং পাগল দিদি যখন আর কি মারা যায়, যখন তারা ঘোষণা দেয় যে রথের দিনে, যাদব পণ্ডিত নিজেই যখন ঘোষণা দেয় যে রথের দিনে তিনি মারা যাবেন, সেটি শশীর কিন্তু কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে কোনো মানুষ আসলে কিভাবে তার মৃত্যুর দিনটা আগে থেকে জানতে পারে, এটি শশী আসলে বিশ্বাস করেনি। তারপরেও যাদব পণ্ডিত যেভাবে সূর্য বিজ্ঞান শশীকে শেখাতে চেয়েছিল, সূর্য বিজ্ঞানে শশীকে বিশ্বাসী করতে চেয়েছিল,
শশী যদিও মনে মনে অবিশ্বাসী ছিল, কিন্তু যাদব পণ্ডিতকে কখনো তা বুঝতে দেয়নি। সেজন্যই যাদব পণ্ডিত যখন সূর্যবিজ্ঞান এবং তার যে ক্ষমতা সেটি প্রমাণ করার জন্য সত্যিকার অর্থেই রথের দিনে মারা যায়, যাদব পণ্ডিত একা না, যাদব পণ্ডিতের স্ত্রী পাগল দিদি দুজনেই যখন রথের দিনে মারা যায়, সেই ডাক্তার শশী কিন্তু বুঝতে পারে যে অতিরিক্ত আফিম খাওয়ার ফলেই আসলে তাদের মৃত্যু হয়েছে। এটি যদিও গ্রামের অন্য কেউ বুঝতে পারে না, কিন্তু শশী বুঝতে পারে যে কিভাবে আসলে তাদের মৃত্যুটা হলো। কোনো অলৌকিক শক্তির এখানে আসলে কিছু নেই। অতিরিক্ত আফিম খেয়েই যাদব পণ্ডিত তার যে ক্ষমতা সেটি গ্রামবাসীর মধ্যে তার একটা চিহ্ন রেখে গেলেন বা রেখে যেতে চাইলেন। এটি শশী ছাড়া আর কেউ কিন্তু বুঝল না। এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অধিকারী ছিল বলেই শশীর কাছে কিন্তু অনেক ঘটনারই ব্যাখ্যা ব্যাখ্যা সে নিজে নিজেই করে নিতে পারতো। কোনো কিছুই তার কাছে আর ব্যাখ্যার ঊর্ধ্বে থাকতো না আর কি। সে কারণেই শশী গ্রামে যে অনেকগুলো ঘটনা যেগুলো হয়তো অন্য মানুষের কাছে একটু ধোঁয়াশা মনে হয়, শশী কিন্তু সেগুলো বুঝতে পেরেও যদিও প্রকাশ করে না, কিন্তু সে কিন্তু তার সেগুলো বুঝতে পারে বা তার কাছে সেই ব্যাখ্যা ঠিকই। যেমন পুতুল পড়ে থাকে ঘাটে, সেন দিদি হয়তো ভাবে যে নিঃসন্তান সেন দিদি হয়তো ঘাটে এসে ভাবে বা বকুলতলায় এসে ভাবে যে কোনো অলৌকিক শক্তি বলেই পুতুলটা এই বকুলতলায় পড়ে আছে, কিন্তু শশী কিন্তু ঠিকই জানে এটি হচ্ছে সেইখানকার যে দোকানদার শ্রীনাথ, তার মেয়ে পুতুল খেলতে খেলতে পুতুলটা ফেলে গেছে। এই যে ব্যাখ্যাগুলো, এগুলো প্রমাণ করে যে শশী আসলে একটা বাস্তববাদী একটি মানুষ, এবং বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো সেগুলো দিয়ে সে নিজেকে আরো বাস্তববাদী হিসেবে কিন্তু এখানে প্রমাণ করে। পুরো উপন্যাস ব্যাপী কিন্তু আমরা শশীর উপস্থিতি পেয়েছি। শশীর বাবা গোপাল দাস, এই গোপাল দাসের কড়া শাসনে এবং গোপাল দাসের যে মানসিকতা সেটা কিন্তু আমরা জেনেছি। গোপাল দাস কিভাবে নিজেকে তৈরি করেছিল, সেই গোপাল দাসের মানসিকতার সাথে শশীর মানসিকতা কিন্তু ছিল একেবারেই বৈপরীত্যমূলক। সেখানে সেই গোপাল দাস তাকে ডাক্তার বানিয়ে আবার গ্রামে ফিরিয়ে এনেছেন, এবং শশী কিন্তু এখানেও বাধ্য ছেলের মতো, সুপুত্রের মতো গোপাল দাসের কথা মতোই চলেছে। এখানে কিন্তু আমরা দেখি না শশীকে অবাধ্য হতে, অর্থাৎ পিতার প্রতি সন্তানের যে একটি দায়িত্ববোধ, সেক্ষেত্রেও কিন্তু শশীকে আমরা সফলভাবেই পাই। এবং শেষ পর্যন্ত কিন্তু শশী গোপাল দাসের ইচ্ছা কাছেই নিজেকে সমর্পণ করেছে। সে গ্রাম থেকে শশী বেশ কয়েকবারই, পুরো উপন্যাসে আমরা দেখি বেশ কয়েকবারই শশী গ্রাম ছেড়ে যাওয়ার জন্য ভেবেছিল। বিভিন্ন প্রেক্ষাপটে তার মনে হয়েছিল যে সে আর গ্রামে থাকবে না, তো তারপরেও কিন্তু সে আসলে যেতে পারেনি। শশী চরিত্রের দুটো বৈশিষ্ট্য আমরা উপন্যাসের শুরুতেই পাই, যে শশী আসলে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য এটির একটি দ্বিমুখী ধারা আছে। কিরকম? শশী একদিকে যেমন কিছুটা কল্পনাবিলাসী, ভাববিহ্বল, বা সে চেষ্টা করে নিজেকে যে গ্রাম্য অন্যান্য মানুষরা আছে তাদের থেকে একটু আলাদা করে নিজেকে গড়ে তুলতে। আবার একই সাথে কিন্তু তার মধ্যে যে বৈষয়িক দিকগুলো আছে, বাবার মতো টাকা পয়সা, সম্পত্তি বা অন্যান্য যে বৈষয়িক ব্যাপারগুলো, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা শশীর যে তার যে আকর্ষণ সেটাও কিন্তু আমরা আবার দেখি। অর্থাৎ নাম করার বা বিখ্যাত হওয়ার যে একটা আকর্ষণ, সেটিও কিন্তু শশীর মধ্যে আসলে ছিল। শশী চরিত্রের এই দুটো দিক যে আছে, তার কারণ ছিল দুজন ব্যক্তি। তার চরিত্রের বৈষয়িক দিকটি গড়ে তুলেছিল তার বাবা গোপাল দাস, আর তার চরিত্রের যে কল্পনা বিলাসী বা ভাবালুতা সম্পন্ন যে দিকটি ছিল, সেটি আসলে তৈরি হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে পড়াকালীন তার বন্ধু কুমুদ, এবং কলকাতায় থাকার সময় সে যে প্রচুর বই পড়তো, এই দুটো কারণে। যদিও কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করে সে যখন গাউদিয়া গ্রামে ফিরে আসে,
প্রথম প্রথম শশীর আসলে এই গ্রামের জীবন একেবারেই ভালো লাগতো না। সে মানে চাইতো না যে গ্রামে, কিন্তু একটা পর্যায়ে সে আসলে নিজেকে এই গ্রামের মানুষদের সাথেই খাপ খাইয়ে নেয়। সে বুঝতে পারে যে গ্রামেও যে জীবন, গ্রামের জীবন, সেখানেও বৈচিত্র্য আসলে কম নয়। সে একটু একটু করে গ্রামের এই জীবনকে ভালোবাসতে শুরু করে, একটু একটু করে গ্রামের মানুষদেরকে ভালোবাসতে শুরু করে। তার যে রোগীরা, তাদের প্রতি তার একটা দায়িত্ববোধ তৈরি হয়। এবং শশী চরিত্রের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে তার নিজের পেশার প্রতি তার যে একটি মানে পেশার প্রতি মানুষের যে একটা মমত্ববোধ থাকে, সেটি কিন্তু শশীর ছিল। শশী যখন তার ছোট বোন বিন্দুকে কলকাতায় রাখতে যায়, সেবারও সে কিন্তু পণ করে গিয়েছিল যে 1 মাস সে হয়তো আর ফিরে আসবে না, কলকাতাতেই থাকবে। কিন্তু দেখা যায় 7 দিন না পেরোতেই কিন্তু সে অস্থির হয়ে যায়, কারণ সে জানে অনেক রোগী, অনেক রুগ্ন ব্যক্তি, গরিব দুঃখী দুস্থ ব্যক্তি যারা অসুস্থ, তারা আসলে শশীর পথ চেয়ে আছে কখন শশী আসবে এবং চিকিৎসা করে তাদেরকে ভালো করবে। এই চিন্তাটা যখন তার মধ্যে কাজ করে, তখন সে কিন্তু আর একটা দিনও অতিরিক্ত কলকাতা শহরে থাকে না। সে তখন ভাবে যে এই রোগীগুলোকে ছেড়ে কলকাতায় তার থাকা মানেই তাদের প্রতি নির্মম আচরণ করা। সে ফিরে যায়, ফিরে গিয়ে আবারও কিন্তু তার রোগীদেরকে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টায় নিজেকে নিয়োজিত করে। তো শশী চরিত্রের মধ্যে তার ইতিবাচক বৈশিষ্ট্যই আসলে বেশি। আমরা উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক বৈশিষ্ট্যের অধিকারী শশীকেই বেশি দেখি। তবে ওই যে বললাম, সমাজের মানুষের মতো উপন্যাসের চরিত্রগুলো আসলে ভালো মন্দের সংমিশ্রণ। সেদিক থেকে শশী চরিত্রে কিছু নেতিবাচক দিকও আছে, তবে তা খুবই সামান্য। নেতিবাচক দিক যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হবে শশী চরিত্রের সিদ্ধান্তহীনতায় ভোগা বা দোদুল্যমানতা। কারণ কিছু ব্যাপার আছে, বিশেষ করে শশীর একেবারেই তার যে একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলো, সে পুরো উপন্যাসে কিন্তু আমরা দেখি যে সে তার নিজের জন্য কোনো সঙ্গী আসলে খুঁজে নিতে পারেনি। প্রথমে উপন্যাসের শুরুতেই মনে হবে যে হ্যাঁ, মতির প্রতি হয়তো শশীর এক ধরনের দুর্বলতা কাজ করছে, এবং একটা পর্যায়ে কুমুদ যখন মতিকে বিয়ে করতে আসে, তখন কিন্তু শশী মানে বলেও ফেলে, কুসুমকে সে ঘোষণাও দেয় যে সেই মতিকে বিয়ে করবে। মানে এটি হচ্ছে একেবারেই একটি মানে ছেলে মানুষই একটা সিদ্ধান্ত, কোনো কিছু না ভেবেই সে কুসুমকে বলে দেয় যে সেই মতিকে বিয়ে করবে। কিন্তু এটি ছিল তার একেবারেই অপরিপক্ক একটি কথা। মতিকে আসলে সে বিয়ে করে না, মতির সাথে কুমুদেরই বিয়ে হয়। সে গাউদিয়া গ্রাম ছেড়ে চলে যায় মতি। এরপরে আরেকটু উপন্যাসের গভীরে মানে ভেতরে যখন আমরা ঢুকি ঘটনার ভেতরে, তখন দেখা যায় কুসুম ও শশীকে মানে মন থেকে পছন্দ করে। যদিও কুসুম বিবাহিতা, কিন্তু তারপরেও কুসুমের শশীর প্রতি এক ধরনের দুর্বলতা উপন্যাসে আমরা দেখি। কিন্তু কেন যেন শশী কিন্তু কোনোভাবেই কুসুমকে আসলে মানে বুঝতে চায় না, অথবা সে বুঝতে পারলেও সেটি কুসুমকে বুঝতে দেয় না। এবং একটা পর্যায়ে কিন্তু কুসুমও একেবারে নির্লিপ্ত হয়ে যায়। কুসুম যখন বুঝতে পারে যে শশী আসলে অন্য ধাতুতে করা, শশীর এই দিকটা একেবারেই যেন বন্ধ, তার যে হৃদয় ভিত্তিক ব্যাপারগুলো সেগুলোতে শশীর আসলে কোনো চাঞ্চল্য তৈরি হয় না, তখন একটা পর্যায়ে কুসুমও কিন্তু নেভে যায়। কুসুম কিন্তু সে এতদিন যে আকর্ষণে ছিল, বাবার বাড়িতে যায়নি, শশীর প্রতি তার যখন একটা শশী যখন তার প্রতি অনীহা দেখায় এভাবে, তখন কিন্তু সে বাবার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবং তখন একেবারে শেষ মুহূর্তে কুসুম যখন সিদ্ধান্ত নিয়েই ফেলে যে সে বাবার বাড়িতে একেবারেই চলে যাবে, তখন কিন্তু আবার শশী কুসুমকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। তখন শশী কুসুমকে অনুরোধ করে থেকে যাওয়ার জন্য, এবং বলে যে সে কুসুমকে নিয়ে কোথাও চলে যাবে ইত্যাদি। এই যে সিদ্ধান্তহীনতা, এটির কারণে কিন্তু শশী তার জীবনে আসলে মানে শশীর জীবনে আমরা এই দিকটা, তার যে ভালো লাগার কেউ
ভালোবাসার কেউ এক্ষেত্রে আমরা কিন্তু এই উপন্যাসে পাইনি। কারণ এই ক্ষেত্রে যেন শশী সিদ্ধান্তহীনতায় ভোগে। আর বাকি যে ব্যাপারগুলো এই ক্ষেত্রেও, যেমন গ্রাম ছেড়ে যাওয়া, শশী বারবারই ঠিক করে যে সে গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু কোনো না কোনো ঘটনার আবরণে সে কিন্তু আবার গ্রামেই থেকে যায়। অর্থাৎ একেবারে অটুট যে সিদ্ধান্ত নিয়ে চলে যাওয়া, সেটি কিন্তু কখনোই সে পারে না। এই ঘটনাগুলো থেকে আমরা মানে বুঝতে পারি বা বুঝি যে শশী আসলে মানে একটা যে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করা, সেটিতে আসলে অপারগ ছিল। এই একটা মানে এইগুলো, এই সামান্য কিছু নেতিবাচক দিক ছাড়া শশী চরিত্রের মধ্যে আমরা বাকি সবকিছুই বেশ ভালোই দেখতে পারি। শশী চরিত্রের আরেকটি ইতিবাচক দিক আমি বলিনি বা বলা হয়নি, সেটি হচ্ছে শশী কিন্তু একজন ভালো ব্যবস্থাপক ও বটে। ব্যবস্থাপক বা তার যে সাংগঠনিক যে বৈশিষ্ট্য, সেটিও কিন্তু তার মধ্যে ছিল। এটি আমরা বুঝতে পারি কখন, যখন যাদব পণ্ডিত তার যে সম্পত্তি ছিল স্থাবর অস্থাবর সবকিছু যখন হাসপাতালের জন্য দান করে যায়, তখন কিন্তু আমরা দেখি শশী খুব ভালোভাবে সেই টাকা পয়সা, যাদব পণ্ডিতের সমস্ত কিছু উকিলের সাথে যোগাযোগ করে কিভাবে কি কি পদ্ধতিতে এই ধরনের কাজগুলো করা যায়, গ্রামের গণ্যমান্য ব্যক্তি সবাইকে প্রথমে তারা মানে না, তারপরে তাদেরকে কিভাবে মানিয়ে এই হাসপাতালটি তৈরি করা যায়, এবং হাসপাতাল সে তৈরি করে, এবং হাসপাতাল তৈরির পর দেখা যায় শশী কিন্তু একজন গ্রামের মধ্যে গণ্যমান্য ব্যক্তি যারা বিভিন্ন সভায় বক্তৃতা করে, তাদের পর্যায়ে কিন্তু শশীর অবস্থানটা উঠে আসে। অর্থাৎ শশী যেন এখানে শুধু তখন আর ডাক্তার নয়, ডাক্তারের সাথে সাথে সে যেন এক ধরনের মানে একজন ছোট মানে মোটামুটি গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব বা একজন নেতায় পরিণত। দেখা যায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু শশীকে একবার হলেও জিজ্ঞেস করে বা শশীর সাথে আলোচনা করে। এই গুণগুলো শশীর মধ্যে ছিল। নিজেকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার যে বৈশিষ্ট্য, সেটিও কিন্তু শশীর মধ্যে ছিল। যদিও অনেক ক্ষেত্রেই উপন্যাস পড়তে গিয়ে অনেক ক্ষেত্রেই পাঠক হিসেবে আমাদের বা আমার মনে হয়েছে যে অনেক সময় মনে হয়েছে যে শশীর থেকে কুমুদ চরিত্রটা অনেক বেশি উজ্জ্বল, আবার কখনো মনে হয়েছে শশীর থেকে গোপাল দাসের চরিত্রটি অনেক বেশি দৃঢ়, অনেক বেশি মানে বৈচিত্র্যময়, বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গোপাল দাস অনেক বেশি অটুট। কিন্তু তারপরেও সারল্য এবং মানে মনের যে গভীরতা, সেদিক থেকে বিশেষ করে শশীর একটি শিশুর মতো সরল সহজ মন ছিল। এই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আবার দেখব কিন্তু শশী চরিত্র আসলে সবচাইতে উজ্জ্বল এবং অতুলনীয় একটি চরিত্র। যেমন কুমুদকে কখনো শশীর চেয়ে অনেক বৈচিত্র্যময় মনে হলেও কুমুদ চরিত্রের যে খারাপ দিকগুলো ছিল, সেদিকে তাকালে কিন্তু তখন আর মানে কুমুদ চরিত্রটিকে ম্লান মনে হয় শশীর কাছে। শশী চরিত্রে যেমন কোনো মানে কাউকে ঠকানো, কথা দিয়ে কথা না রাখা, বা কোনো ধরনের সঠতা করা, এই ধরনের ব্যাপারগুলো আসলে শশী চরিত্রের মধ্যে ছিলই না। বিশেষ করে তার বাবা গোপাল দাস যখন এভাবে মানুষকে ঠকিয়ে বেশ টাকা বানিয়েছে, হয়তোবা ছোটবেলা থেকেই তার বাবার চরিত্রের এই বৈশিষ্ট্যগুলো দেখে দেখে এই মানুষের এই নেতিবাচক চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, লোক ঠকানো, লোকের সাথে জোট চুরি করা, এই ব্যাপারগুলো শশী আসলে ঘৃণাই করত। যার ফলে শশী চরিত্র, শশী চেষ্টা করেছে নিজের চরিত্রে কিভাবে এই বৈশিষ্ট্যগুলোকে এড়িয়ে একজন গ্রহণযোগ্য বা ভালো মানুষ হিসেবে মানুষের কাছে তৈরি করা যায়, এবং সেই ব্যাপারে কিন্তু শশী অবশ্যই সফল হয়েছে। আমরা যেমন দেখি উপন্যাসে গোপাল দাসকে যেভাবে সবার কাছে অগ্রহণযোগ্য হিসেবে, ঠিক তেমনি ভাবে শশীকে দেখি কিন্তু সব স্তরের মানুষের কাছে একেবারে গ্রহণযোগ্য একজন ব্যক্তি।
ব্যক্তিতে নিজেকে পরিণত করতে। কাজেই ইতিবাচক দিক, নেতিবাচক দিক সবকিছু মিলিয়ে কিন্তু শশী চরিত্রই পুতুল নাচের ইতিকথা উপন্যাসের ধারক এবং বাহক। যদিও কখনো কখনো মনে হয় যে হয়তো পুতুল নাচের ইতিকথা উপন্যাসের শশীও পুতুলের মতোই, সে যেন অন্যের ইচ্ছা অনিচ্ছায় নিজেকে অনেকটা তৈরি করছে, কিন্তু তারপরেও শশী তার সাধারণ মানুষের প্রতি, গ্রামবাসীর প্রতি এবং শহরের জীবনে অভ্যস্ত হয়ে আবারও গ্রামে ফিরে এসে গ্রামের মানুষদের প্রতি তার যে ভালোবাসা, সহনশীলতা, ধৈর্য এবং নিবেদিত প্রাণ হয়ে তাদের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করা, এই সব দিক বিবেচনা করে শশী একটি অতুলনীয় চরিত্র এই উপন্যাসে। ছাত্ররা, তোমরা নিশ্চয়ই উপন্যাসটি পুরোটা পড়েছ। আমি শশী চরিত্রের যে দিকগুলো তুলে ধরলাম, হতে পারে তোমরা হয়তো উপন্যাস পড়ে আরো কিছু বৈশিষ্ট্য তোমাদের চোখে পড়বে। সেগুলো সহ আমি যেগুলো তুলে ধরলাম সবকিছু মিলিয়ে শশী মানে পুতুল নাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে শশী চরিত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো গুছিয়ে তৈরি করে ফেলতে পারো। এটি তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে, শশীর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা। তো তোমরা নোট আকারে এটি তৈরি করে রেখো, পরে হয়তো আমরা আবার দেখব। আর তোমরা এই যতগুলো বৈশিষ্ট্যের কথা বললাম বা যে ঘটনাগুলো আমি উল্লেখ করলাম, সব ঘটনাগুলোর সাপেক্ষে উপন্যাস থেকে যদি ঘটনাগুলো তুলে দিতে পারো উদ্ধৃতি আকারে, তাহলে কিন্তু সেই চারিত্রিক বৈশিষ্ট্যের যে প্রশ্নের আকারে, উত্তরের আকারে যখন তোমরা সেটিকে প্রেজেন্ট করবা, তখন সেটি কিন্তু আরো অনেক বেশি মানসম্পন্ন উত্তর হবে। তো এভাবে উপন্যাস সহ, আমার আলোচনা সহ এবং তোমাদের নিজেরা উপন্যাস পড়ে যে দৃষ্টিভঙ্গিগুলো, যে বৈচিত্র্যগুলো খুঁজে পাবা, সেই সবগুলো মিলে একটি নোট করে ফেলতে পারবা আশা করছি এই ফাঁকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে শুভেচ্ছা।